সুনীতি ও অভিকের জীবন একসাথে বেশ ভালোভাবে অতিবাহিত হতে থাকে। সিলেটে আসার পর 3 মাস অতিবাহিত হয়েছে। দুজনের সম্পর্ক আরো মজবুত হয়েছে। একে অপরের মন রাঙিয়ে দিয়েছে দুজনে। আপনি থেকে তুমি ডাকে নেমে এসেছে সুনীতি। এখন সে অভিককে তার নাম ধরেই ডাকে। অভিক ও সুনীতির আগামী সপ্তাহে আবার ঢাকা ফেরার কথা আছে। তবে তার আগে আজ অভিককে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে, যার জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে। এদিকে সুনীতির মনে ভয় জেঁকে বসেছে, কারণ সে শুনেছে এই মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। মূলত সিলেটের সীমান্ত এলাকায় একটি চক্র সক্রিয় অবস্থানে আছে। তারা ভারতের আসামের একটা চক্রের সাথে মিলে দেশের মধ্যে অবৈধ মাদক এবং অস্ত্রের আমদানি করছে। এ বিষয়ে গোপন কিছু তথ্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আজ রাতেও এই চক্রের পরিকল্পনা আছে সীমান্ত দিয়ে কিছু নিষিদ্ধ মাদক বাংলাদেশে প্রবেশ করানোর। তাই সেই চক্রকে ধরার জন্য সীমান্তের সেনাবাহিনীকে একটি গোপন মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিক প্রস্তুত হচ্ছিল। সুনীতির চিন্তিত মুখ দেখে সে বলে, তোটা দুশ্চিন্তা করো না নীতি, আমি এর আগেও এমন অনেক ঝুঁকিপূর্ণ মিশনে গিয়েছি, আমার কোনো ক্ষতি হয়নি। সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো দুশ্চিন্তা করতে চাইছি না, কিন্তু দুশ্চিন্তা নিজ থেকে আমার মাথায় জেঁকে বসছে। আমি জানি না কেন, নিজের বাবা মাকে হারানোর পর থেকে আমার মাথায় সব সময় সে দুর্বিষহ ঘটনায় ঘুরপাক খায়। অবচেতন মনে স্বজন হারানোর বেদনা মাথা চারা দিয়ে ওঠে। বর্তমানে আমার আপন বলতে তো তুমি ছাড়া আর কেউ নেই অভিক, তাই আমি এখন তোমাকে আর হারাতে চাই না। অভিক সুনীতির চিন্তাটা বুঝতে পারছে, কিন্তু এটা তার দায়িত্ব, যা তাকে পালন করতেই হবে। অভিক সুনীতির কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি কথা দিচ্ছি আমার কিছু হবে না, আমি খুব শীঘ্রই ফিরবো। আগামী সপ্তাহে তো আমাদের ঢাকা ফেরার কথা। ঢাকায় ফিরে এবার আমরা একসাথে শহর ঘুরবো। সত্যি? একদম। অভিকের কথায় সুনীতি ভরসা পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমার ফেরার অপেক্ষায় থাকবো। অভিক আবেগের বসে সুনীতির কপালে আলতো করে চুমু খায়। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ করে আরাফাত সেখানে চলে আসে। সে এখানে মূলত এসেছিল অভিককে ডাকার জন্য, কিন্তু এই দৃশ্য দেখে সে লজ্জায় ফিরে যেতে নেয়। ভুলবশত তার হাতে লেগে একটা ফুলঝুরি পড়ে যায়। অভিক ও সুনীতি চমকে ওঠে, একে অপরের থেকে দূরে সরে আসে। আরাফাত আমতা করে বলে, সরি, ভুল সময় চলে এসেছি। অভিক কটমট দৃষ্টিতে আরাফাতের দিকে তাকায়। আরাফাত একটা শুকনো ঢোক গেলে সুনীতি লজ্জা পেয়ে সেই স্থান থেকে এক প্রকার দৌড়ে বিদায় নেয়। ঘরে গিয়ে ঢুকে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। সুনীতি চলে যাবার পর অভিক এগিয়ে এসে আরাফাতের মাথায় গাঁটটা মেরে বলে, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? দিলি তোকে লজ্জা পাইয়ে। আমার কি দোষ? তোরা দরজা লাগিয়ে রোমান্স করতে পারিস না? আমার মতো সিঙ্গেল মানুষ এসব দেখে যে কত কষ্ট পায় তুই কি বুঝবি? অভিক ক্রোধিত হয়ে বলে, দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ দোস্ত, জলদি কর, তাহলে আমি একটু শান্তি পাই। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। এভাবে কথায় কথায় তাদের সময় চলে যায়। আরাফাত ঘড়ি দেখে বলে, আমাদের যাবার সময় হয়ে গেছে, চল, আমাদের এখন বের হতে হবে। অভিক বলে, তুই একটু থাক, আমি নীতির থেকে বিদায় নিয়ে আসি। বলেই অভিক সুনীতির রুমের সামনে এসে দরজা নক করে। সুনীতি দরজা খুলে দিতেই অভিক বলে, আমি এখন বের হচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন, একদম অক্ষত অবস্থায় যেন আপনাকে ফিরে পাই। অভিক হালকা হাসে, আশেপাশে চোখ বুলিয়ে সুনীতিকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘক্ষণ চুম্বন করে সুনীতিকে ছেড়ে দিয়ে বলে, জো হুকুম মেরে আকা। অভিক, আরাফাত সহ বাকি সবাই সেনাবাহিনীর একটি জিপে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ওখানে গিয়ে কিভাবে কি করবে সেই ব্যাপারে সবাই আলোচনা করছিল। এমন সময় অভিকের কাছে ব্রিগেডিয়ার আলমগীর ইসলামের কল আসে। যেহেতু অভিক এই মিশনের হেড, তাই তাকে কিভাবে মিশনে পরিচালনা করতে হবে সেই বিষয়ে সব পরামর্শ দেন। অভিক সবটা মনোযোগ দিয়ে শোনে। এরপর নিজের টিমের সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই নিজের দৃষ্টি সজাগ রাখবে, মনে রাখবে দুষ্কৃতিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমাদের কাছে এখন এটা সুবর্ণ সুযোগ। আজ রাতে ওই পাচারকারী চক্রকে যে কোনো মূল্যে ধরতে হবে। সবাই সমন্বয়ে বলে, ইয়েস স্যার। সীমান্ত এলাকায় পৌঁছে সবাই যে যার স্থানে অবস্থান নেয়। আরাফাত ও অভিক একই সাথে পাশাপাশি অবস্থান করছে। এখনো তাদের হাতে কিছুটা সময় আছে, তাই দুই বন্ধু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। কথায় কথায় আরাফাত বলে, তুই কি ভাবিকে এখনো তার বাবা মার মৃত্যুর আসল ঘটনাটা জানাসনি? অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না রে, এখনো জানিয়ে উঠতে পারিনি। আমার কেন জানি নিজের কাছে কেমন কনফিউশন অনুভব হয়। সুনীতি এখন অনেকটাই স্বাভাবিক, দুঃখ কাটিয়ে উঠেছে অনেকটাই। এই মুহূর্তে ওকে এসব বলে আবারও দুঃখের দিকে ঠেলে দিতে পারি না, কিন্তু এভাবে লুকিয়ে রাখাও তো ঠিক না। ভাবি যদি কোনোদিন আসল সত্যটা জানতে পারে, তাহলে তিনি আরো বেশি কষ্ট পাবেন। এটা ভেবে যে তুই ওনার কাছ থেকে সত্যটা লুকিয়েছিস, এটাও ঠিক। আবার ওই মন্টুকে এখনো খুঁজে পায়নি পুলিশ। জানি না ও কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। এবার ঢাকায় গিয়ে আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করব। ইতিমধ্যেই নিজের চেনা জানা অনেককে লাগিয়ে রেখেছি। গোয়েন্দা বিভাগের লোকও মাঠে নেমেছে, কিন্তু জানি না ওই শয়তান মন্টু কোন জাহান্নামে লুকিয়েছে যে ওকে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেলে তুই কি করবি? ওকে উচিত শিক্ষা দেব। সুনীতির বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেব। তাদেরকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। এতে করে তাদের আত্মাও শান্তি পাবে, আর সুনীতির কষ্টও অনেকটা লাঘব হবে।
এজন্য আপাতত আমি সুনীতির থেকে সত্যটা লুকিয়ে রাখছি। যেদিন মন্টুকে খুঁজে পাবো আর ওকে উচিত শাস্তি দেব, সেদিন ওকে সব সত্য জানাবো। এভাবে তাদের কথাবার্তার সমাপ্তি ঘটে। হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সবাই সচেতন হয়ে যায়। পাচারকারী চক্রের লোকেরাও সচেতন হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীর অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুটছে, কিন্তু সেনাবাহিনীও পিছু হটছে না, যার ফলে পাল্টাপাল্টি বেশ ভালোই যুদ্ধ লেগে গেছে। অভিক ও আরাফাতও ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। কিছুক্ষণ গোলাগুলি চলে। এরপর হঠাৎ করে বিপরীত দিক থেকে গোলাগুলি থেমে যায়। সেনাবাহিনীর সদস্যরা বুঝতে পারে পাচারকারীরা হয়তো পালিয়ে গেছে। তারা সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই কয়েকজন সেনাবাহিনীর চিৎকার শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যায় আরাফাত ও অভিক। অভিক হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমরা একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। কোন মেয়ে? অভিক এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মুখ ভিন্ন দিকে ফেরানো। অভিক মাটিতে বসে পড়ে। মেয়েটির কোনো সাড়া না পেয়ে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মেয়েটার মুখ নিজের দিকে ফেরাতে উদ্যত হয়। অতঃপর মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই অভিক চমকে ওঠে। বিস্ফোরিত নয়নে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আনিশা। অভিক ও আরাফাত সেনা ক্যাম্পের একটি কক্ষের বাইরে বসে আছে। ভেতরে চিকিৎসকরা সেই আগন্তুক মেয়েটির চিকিৎসায় ব্যস্ত। অভিক যেন একটু বেশি চিন্তিত হয়ে উঠেছে মেয়েটাকে নিয়ে। আরাফাত অভিকের উদ্বিগ্নতা লক্ষ্য করছে। সে জানে অভিক কেন এত উদ্বিগ্ন। নিজের প্রথম ভালোবাসার প্রতি সবারই একটু বিশেষ অনুভূতি থাকে। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক আরাফাতের দিকে করুণ চোখে তাকায়। আরাফাত বলে, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। অভিক উদ্বিগ্ন স্বরে বলে, আমি ভাবতেও পারিনি আরাফাত, এতগুলো বছর পর এভাবে ওর সাথে দেখা হয়ে যাবে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো এটাই নিয়তি ছিল, তাই আজ আবারও তোকে তোর অতীতের সম্মুখীন হতে হলো। এরই মধ্যে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। অভিক তার মুখোমুখি হয়ে বলে, উনি এখন কেমন আছেন? চিন্তার কোনো কারণ নেই মেজর, উনি ঠিক আছেন। ওনার জ্ঞান ফিরেছে। ওনার জ্ঞান ফেরার পর কি উনি কিছু বলেছেন? উনি এখান থেকে চলে যেতে চাইছেন। বেশ উদ্ভট আচরণ করছিলেন। আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিক করেছি। এখন কি আমি ওনার সাথে দেখা করতে পারি ডাক্তার? হ্যাঁ পারেন, তবে একটু খেয়াল রাখবেন যেন উনি বেশি উত্তেজিত না হয়ে ওঠেন। ডাক্তারের কথা শুনে অভিক রুমের ভেতর প্রবেশ করে। আগন্তুক রমণী তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। অভিক রমণীর মুখ পানে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে, আনিসা। রমণী পিটপিট চোখ মেলে তাকায়। দীর্ঘদিন পর সেই চেনা কণ্ঠ। ধীর পায়ে উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অভিকের একদম মুখোমুখি দাঁড়িয়ে আবেগ আপ্লুত স্বরে বলে, অভি তুই? অভিক যেন খানিকটা দুর্বল হয়ে পড়ে, ভুলে যায় বর্তমান প্রেক্ষাপট। আনিসাকে আলিঙ্গন করে ফেলে আবেগের বশে। অতঃপর নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দূরে সরে আসে। আনিসা অভিকের এমন কাণ্ডে অবাক হয়। হালকা হেসে বলে, এতগুলো বছর পর আমায় দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস, তাই না? অভিক বলে ওঠে, এতদিন কোথায় ছিলিস তুই? আমি বোধ হয় প্রশ্নটা আগে করেছি। তুই জানিস না আনিসা, এতগুলো বছর আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি, কিন্তু সেই রাতের পর সে যে তুই হারিয়ে গেলি, এরপর আর তোর খোঁজ কেউ দিতে পারেনি। আনিসার চোখে মুখের ভাবভঙ্গি হঠাৎ করেই পাল্টে যায়। সে খানিক মস্করার স্বরে বলে, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় আড়ালে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, যদি না সে নিজ থেকে ধরা দেয়। তোর হেয়ালি করার স্বভাব গেল না। আনিসা হঠাৎ করে বলে ওঠে, আমার একটা সাহায্য করতে পারবি অভি? কি সাহায্য? এখন আমায় কোনো প্রশ্ন করিস না প্লিজ। সঠিক সময় হলে আমি নিজেই তোকে সব জানাবো। আপাতত শুধু আমায় কয়টা দিন একটা নিরাপদ আশ্রয় দে। নিরাপদ আশ্রয়? হ্যাঁ, কেন পারবি না? তুই তো সেনাবাহিনীতে আছিস এখন, তোর জন্য এটা করা নিশ্চয়ই কোনো কঠিন কাজ নয়। অভিক অবাক চোখে আনিসার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অতঃপর বলে, তুই যখন ভরসা করে আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিস, তখন আমি নিশ্চয়ই তোকে আশ্রয় দেব। তবে মনে রাখিস, আপাতত আমি তোকে কোনো প্রশ্ন না করলেও তোকে যখন আমি প্রশ্ন করব, তখন তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। তোর থেকে আমার অনেক কিছু জানার আছে। আনিসা হালকা হেসে বলে, আচ্ছা বেশ, সঠিক সময় আসলে আমি অবশ্যই তোকে সব বলবো, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। আনিসার সাথে কথা বলে রুমের বাইরে আসে অভিক। আরাফাত অভিকের জন্য অপেক্ষা করছিল। অভিক বাইরে আসতেই সে অভিককে জিজ্ঞাসা করে, কি বললো ও? কোথায় ছিল এতদিন? আমরা তো ওকে সবখানে খুঁজেছি, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছে। আমি ভাবছি ওকে আমাদের কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখবো। আরাফাত রেগে গিয়ে বলে, তুই কি পাগল নাকি অভিক? আরে এভাবে কিভাবে? আনিসা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা আমরা কেউ জানি না। ওকে উদ্ধার করা হয়েছে এমন একটি স্থান থেকে যা ছিল অপরাধীদের আস্থানা। এসব কিছুর পর আমরা কিভাবে ওকে বিশ্বাস করতে পারি? আর তার থেকেও বড় কথা, তুই কোন আক্কেলে ওকে তোর কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখতে চাইছিস? একবারও ভাবলি না সুনীতি ভাবি ওকে দেখলে কি রকম রিয়াক্ট করতে পারে? সুনীতি যথেষ্ট বুঝদার, ওকে সবটা বুঝিয়ে বললেই ও বুঝবে। কিন্তু কোনো কিন্তু নয় আরাফাত। আনিশাকে দেখে আমি যতটা যা বুঝতে পেরেছি, ও একদম ভালো নেই। আগের সেই রূপবতী হাসি খুশি আনিশা একদম বদলে গেছে। ওর চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে, পুরো শরীরে কালশিটে দাগ, চেহারা বিষাদের ছাপ।
এই সব কিছু ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। আমার মনে হচ্ছে এতগুলো বছর আনিশা ভালো ছিল না, ওর সাথে নিশ্চয়ই অনেক খারাপ কিছু হয়েছে। আরাফাত বলে, কিন্তু অভিক, ওকে তুই যে কোয়ার্টারে নিয়ে যেতে চাইছিস, তো সুনীতি ভাবিকে কি বলবি? বলবো যে ও আনিশা তোর আর আমার স্কুল আর কলেজের ফ্রেন্ড, ও এখন বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আর এটা তো সত্যি, তোর মনে নেই সেই ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আমরা 3জন বেস্ট ফ্রেন্ড ছিলাম? আজ ওর বিপদে কি আমাদের সাহায্য করা উচিত নয়? আমি কিচ্ছু ভুলিনি অভিক, কিন্তু তার সাথে এটাও ভুলিনি যে আনিশা শুধু আমাদের বান্ধবী ছিল না, তোর বয়সন্ধিকালের প্রথম প্রেম ছিল। যবে থেকে তুই ভালোবাসা কি সেটা উপলব্ধি করেছিস, তবে থেকে ওকে একতরফা ভাবে ভালোবেসেছিস। আর তারপর ব্যাস আরাফাত, আর কিছু বলিস না প্লিজ। বিশেষ করে নীতি যেন এসব কিচ্ছু না জানে। আমি অতীত নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না। অতীতের সাথে বর্তমানের তুলনা চলে না। এখন আনিশা আমার কাছে শুধুই আমার ভালো বন্ধু, যার আমার সাহায্যের প্রয়োজন। আরাফাত আর কিছু বলে না। সুনীতি সময় কাটছে মারাত্মক দুশ্চিন্তায়। অভিক মিশনে যাওয়ার পর প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সুনীতি বারবার আল্লাহর কাছে অভিকের জন্য দোয়া প্রার্থনা করছিল। এত সব উদ্বিগ্নতার মাঝেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। সুনীতির মনে আশার আলো জ্বলল। সে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই অভিককে দেখতে পেয়ে সাপ-পাছ না ভেবে তাকে শক্ত করে আলিঙ্গন করে। ক্রন্দনরত স্বরে বলে, জানো আমি তোমাকে নিয়ে কতটা চিন্তা করছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে তুমি সুস্থ মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো। সুনীতি কথাটা বলে চোখ মেলে তাকায়। হঠাৎই তার নজর যায় অভিকের পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক রমণীর দিকে। আগন্তুক রমণীও তার দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। অভিক সুনীতির দৃষ্টি লক্ষ্য করে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ও হলো আনিশা, আমার আর আরাফাতের স্কুল এবং কলেজ লাইফের ফ্রেন্ড। আর আনিশা, ও হলো সুনীতি, যদিও ওকে আমি নীতি বলে ডাকি, ও আমার স্ত্রী। আনিশা খানিক চমকে উঠে বলে, তুই বিয়ে করে ফেলেছিস অভি? ইস, আমার দাওয়াতটা মিস হয়ে গেল। অভিক সুনীতির উদ্দেশ্যে বলে, আনিশা আসলে বিপদে পড়েছে, তাই ও কিছুদিন এখানে আমাদের সাথে থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো? সুনীতি এক পলক আনিশার দিকে তাকায়। মেয়েটার চেহারা অনেকটা ফ্যাকাশে এবং দেহের অনেক স্থানে কালশিটে দাগ। এত কিছুর পরেও তার সৌন্দর্য ফিকে করতে পারেনি। দেখে অনুমান করা যাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী ছিল একসময়। সুনীতির মায়া হলো খানিক, তাই সে বলল, আমার কোনো অসুবিধা নেই, তুমি ওকে ভিতরে নিয়ে আসো।